সাল ১৯৪৯। সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি তখন ধ্বংসের কিনারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের ২ কোটিরও বেশি মানুষ মারা গেছে। শহরের পর শহর মাটির সাথে মিশে গেছে। আমেরিকা চিন্তাও করেনি এমন করুণ অবস্থায় সোভিয়েত হবে পরমাণু শক্তিধর দেশ। তাদের ধারণা ছিল এই বিধ্বস্ত দেশটা পরমাণু বোমা বানাতে আরও ২০ বছর লাগবে। কিন্তু আমেরিকার চোখ ফাঁকি দিয়ে ১৯৪৯ সালেই সোভিয়েত পরমাণু বোমার সফল পরীক্ষা করে বসে। এখন রাশিয়ার কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা আমেরিকার চেয়েও বেশি। তাদের কাছে আছে ৬,০০০-এরও বেশি পরমাণু ওয়ারহেড। তাই রাশিয়াই পৃথিবীর ১ নম্বর পরমাণু শক্তি। কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশ মাত্র কয়েক বছরে কিভাবে পরমাণু বোমা বানিয়ে আরও পরাশক্তিধর হয়ে উঠেছিল? ক্যাপসুলের আজকের ভিডিওতে উন্মোচন করা হবে অভাবের মাঝেও রাশিয়ার পরমাণু শক্তিধর হয়ে ওঠার সেই অবিশ্বাস্য ইতিহাস। সঙ্গে থাকছে পুতিন আমলে রাশিয়া কিভাবে আরও শক্তিধর হয়ে উঠেছে। ১৯৩০-এর দশকে বর্তমান সেন্ট পিটার্সবার্গ, যেটা তৎকালীন লেনিনগ্রাদ, যেখানে ভৌতবিজ্ঞান ইনস্টিটিউট তৈরি হওয়ার পর রুশ বিজ্ঞানীরা ইউরেনিয়াম নিয়ে গবেষণা শুরু করেছিলেন। কিন্তু ১৯৪১ সালে হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করলে সব পরিকল্পনা ভেস্তে যায়। বিজ্ঞানীদের অনেকে ল্যাবরেটরি ছেড়ে রাইফেল হাতে যুদ্ধে অংশ নিতে চলে গিয়েছিলেন। গবেষণাগারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আর সোভিয়েত ইউনিয়নের তৎকালীন শাসক জোসেফ স্তালিনও পরমাণু বোমাকে সেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না। তার কাছে এটা ছিল পশ্চিমের বুর্জোয়াদের তাত্ত্বিক খেলা। তবে ১৯৪২ সালে একটি অদ্ভুত ঘটনা সব বদলে দিয়েছিল। তরুণ রুশ পদার্থবিজ্ঞানী জর্জি ফ্লিওরভ খেয়াল করেছিলেন যে আমেরিকার বড় বড় বিজ্ঞান সাময়িকীতে হঠাৎ করে পরমাণু বা ইউরেনিয়াম সংক্রান্ত নানা গবেষণাপত্র আর প্রকাশিত হচ্ছে না। বিষয়টা সন্দেহজনক ছিল। তিনি সরাসরি স্তালিনকে চিঠি লিখেছিলেন। সে চিঠিতে লেখা ছিল, আমেরিকা নিশ্চয়ই এই বিষয়টিকে রাষ্ট্রীয় গোপন তথ্য ঘোষণা করেছে। তারা গোপনে বোমা বানাচ্ছে। এই এক চিঠি স্তালিনের চিন্তায় প্রথমবারের মতো নাড়া দিয়েছিল। তিনি বিজ্ঞানী ইগোর কুরচাতোভকে একটি ছোট্ট গবেষণাগার খোলার অনুমতি দিয়েছিলেন। এই ইগোর কুরচাতোভ পরে সোভিয়েত পরমাণু কর্মসূচির মূল স্থপতি হয়ে উঠেছিলেন। কিন্তু তখনও পরমাণু প্রকল্পে বরাদ্দ ছিল নামমাত্র, কারণ স্তালিনের আসলে মাথা ব্যথা ছিল জার্মান ট্যাঙ্ক থামানো। পরমাণু বোমা তখনও অগ্রাধিকারের তালিকায় উপরে আসেনি। সেটা বদলেছিল ১৯৪৫ সালে হিরোশিমার বিস্ফোরণের পর। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় যখন মার্কিন পরমাণু বোমা লিটল বয় বিস্ফোরিত হয়, তখন পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। কিন্তু রাশিয়ার তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রেমলিনের অন্তর্মহলে সে মুহূর্তে বইছিল আতঙ্কের ঝড়। সোভিয়েত ইউনিয়নের সে সময়ের একচ্ছত্র নেতা জোসেফ স্তালিন বুঝতে পেরেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও এক নতুন এবং আরও ভয়ঙ্কর লড়াইয়ের সূচনা হবে। আর সেই লড়াইয়ে টিকে থাকতে হলে রাশিয়ার হাতেও থাকতে হবে এমন একটি অস্ত্র যা মুহূর্তের মধ্যে যে কোনো শহরকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। সেটি হলো পরমাণু অস্ত্র। আমেরিকা যখন ভেবেছিল রাশিয়া পরমাণু শক্তিধর হতে অন্তত ২ দশক সময় নেবে, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে মাত্র ৪ বছরের মাথায় ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন সফলভাবে তাদের প্রথম পরমাণু পরীক্ষা চালায়। রাশিয়ার পরমাণু শক্তিধর হয়ে ওঠার পেছনে যদি কোনো একজনের অবদান সবচেয়ে বেশি থাকে, তবে সেটি হলেন গোয়েন্দা প্রধান ল্যাভরেন্টি বেরিয়া। বেরিয়া ছিলেন স্তালিনের সবচেয়ে বিশ্বস্ত এবং অত্যন্ত কঠোর একজন মানুষ। তিনি পুরো বিশ্বজুড়ে সোভিয়েত গোয়েন্দাদের একটি শক্তিশালী জাল ছড়িয়ে দিয়েছিলেন। সেই সময় আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে হাজার হাজার মানুষ কাজ করত। তাদের মধ্যে এমন কিছু বিজ্ঞানী ছিলেন যারা মনে করতেন পরমাণু বোমার জ্ঞান কেবল আমেরিকার একার কাছে থাকা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। তারা শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়াকেও এ তথ্য দিতে চেয়েছিলেন। এই সুযোগটি কাজে লাগান গোয়েন্দা প্রধান বেরিয়া। এখানে বড় ভূমিকা রাখেন ক্লাউস ফুশ নামের একজন জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি ব্রিটিশ বিজ্ঞানীদের দলের সদস্য হিসেবে আমেরিকার লস অ্যালামোসে পরমাণু বোমা তৈরির কাজ করছিলেন। ফুশ মনে প্রাণে সাম্যবাদে বিশ্বাসী ছিলেন। তা তিনি গোপনে সোভিয়েত গোয়েন্দা আলেকজান্ডার ফিক লিসভের সাথে যোগাযোগ করেন। ফুশ কেবল বোমার তাত্ত্বিক ধারণা দিয়ে ক্ষান্ত হননি। তিনি সরাসরি আমেরিকার ফ্যাটম্যান বোমার নকশা, বিস্ফোরণের গাণিতিক হিসাব এবং অত্যন্ত গোপনীয় ড্রয়িং পাচার করে দেন। এই তথ্যগুলো পাচার হওয়ার পর রাশিয়ার বিজ্ঞানীদের কাজ অনেক সহজ হয়ে যায়। গোয়েন্দা তথ্যের পরিমাণ এত বেশি ছিল যে প্রধান বিজ্ঞানী ইগোর কুরচাতোভ মাঝে মাঝে দ্বিধায় পড়ে যেতেন। তার মনে হতো তিনি বিজ্ঞান চর্চা করছেন না, বরং কোনো গোয়েন্দা রিপোর্ট পড়ছেন। তবে এ তথ্যগুলো রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। আমেরিকার বিজ্ঞানীরা যে ভুলগুলো করে বছরের পর বছর সময় নষ্ট করেছিল, রুশ বিজ্ঞানীদের সেই ভুলগুলো আর করতে হয়নি।
গোয়েন্দারা তথ্য নিয়ে আসতেন, আর বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তা পরীক্ষা করে দ্রুত সফল হতেন। তবে এই পুরো প্রক্রিয়ায় গোয়েন্দা প্রধান বেরিয়া ছিলেন চরম কঠোর। তিনি প্রতিটি বিজ্ঞানীর পেছনে একজন করে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন, যাতে কোনো তথ্য বাইরে না যায় এবং বিজ্ঞানীরা কাজের ক্ষেত্রে কোনো ফাঁকি দিতে না পারেন। মূলত বিজ্ঞান আর গোয়েন্দাগিরির এই মিশেলেই রাশিয়া অসম্ভবকে সম্ভব করেছিল। আমেরিকা থেকে পাচার হয়ে আসা পরমাণু বোমার সে গোপন নকশা তো হাতে এলো, কিন্তু সেগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য রাশিয়ার দরকার ছিল জনমানবহীন এক বিশাল কারখানা। 1946 সালে স্তালিনের নির্দেশে রাশিয়ার নিজনি নভগোরোড অঞ্চলের একটি পুরনো মাঠ এলাকাকে বেছে নেওয়া হয় এই কাজের জন্য, যা সাংকেতিক নাম দেওয়া হয় আর্জামাস 16। মানচিত্র থেকে এই জায়গার নাম পুরোপুরি মুছে ফেলা হয় এবং এটি পরিণত হয় রাশিয়ার প্রথম ক্লোজড সিটি বা অবরুদ্ধ শহর। এখানে যারা কাজ করতে আসতেন তাদের জন্য বাইরের পৃথিবীর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। বিজ্ঞানীদের জন্য সেখানে তৈরি করা হয়েছিল এক অদ্ভুত জীবন, যাকে বলা হয় সোনার খাঁচা। একদিকে তাদের জন্য ছিল রাজকীয় সব আয়োজন, দামি মদ এবং ভালো খাবার, যা যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। কিন্তু অন্যদিকে ছিল চরম আতঙ্ক আর পরাধীনতা। বিজ্ঞানীদের বলা হতো ভলান্টিয়ার প্রিজনার বা স্বেচ্ছায় বন্দী। প্রধান বিজ্ঞানী ইগোর কুরচাতোভ তো শপথ করেছিলেন যে বোমা সফল না হওয়া পর্যন্ত তিনি দাড়ি কাটবেন না। গোয়েন্দা প্রধান বেরিয়া প্রায়ই ল্যাবরেটরিতে এসে বিজ্ঞানীদের মনে করিয়ে দিতেন, সফল হলে মিলবে রাষ্ট্রীয় সম্মান, আর ব্যর্থ হলে কপালে জুটবে সাইবেরিয়ার কনকনে ঠান্ডার জেলখানা, যেখান থেকে কেউ জীবিত ফেরে না। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রুশ বিজ্ঞানীরা কয়েক বছরের কাজ শেষ করেছিলেন মাত্র কয়েক মাসে। তবে তাদের বড় চ্যালেঞ্জ ছিল বোমার জ্বালানি বা ইউরেনিয়াম সংগ্রহ করা। রাশিয়ার নিজের কাছে তখন পর্যন্ত পর্যাপ্ত ইউরেনিয়াম ছিল না, তাই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দখলকৃত পূর্ব জার্মানি এবং চেকস্লোভাকিয়ার খনিগুলো থেকে আকরিক সংগ্রহ করে তাদের পরমাণু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে থাকে। সময়টা 1949 সালের 29 আগস্ট ভোরবেলা। স্থান কাজাখস্তানের সেমিপালাতিনস্ক মরুভূমি। সেখানে একটি বিশাল লোহার টাওয়ারের উপর বসানো হয় রাশিয়ার প্রথম পরমাণু বোমা RDS-1। পুরো বিশ্ব তখনও জানে না যে কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাস বদলে যেতে চলেছে। মস্কোতে বসে স্বয়ং স্তালিন তখন অধীর আগ্রহে একটি ফোন কলের অপেক্ষায়। এরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে মনে হয়েছিল মরুভূমির বুকে যেন দ্বিতীয় একটি সূর্যের জন্ম হয়েছে। 30 কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের তীব্র উত্তাপ আর তেজস্ক্রিয় বাতাসের ছাপটা অনুভব করা যাচ্ছিল। বিস্ফোরণ শেষে ইগোর কুরচাতোভ যখন বাংকার থেকে বের হয়েছিলেন, তখন তিনি দেখেন সেই বিশাল আকৃতির লোহার টাওয়ারটি নিমিষে বাষ্প হয়ে গেছে। গোয়েন্দা প্রধান বেরিয়া উত্তেজিত হয়ে স্তালিনকে ফোন করে জানান সবকিছু ঠিকঠাক হয়েছে। এরপর রাশিয়ার পরমাণু বোমার পরীক্ষা চালানোর খবরটি আর গোপন থাকেনি। আমেরিকা যখন এই খবর পেয়েছিল, তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রেসিডেন্ট ট্রুম্যানকে নিশ্চিত করেছিল রাশিয়া 1953 সালের আগে কোনোভাবেই বোমা বানাতে পারবে না। কিন্তু রাশিয়া তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মাত্র 4 বছরে সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। আমেরিকা এই বোমার নাম দিয়েছিল জো-1। এই একটি বিস্ফোরণ আমেরিকার পরমাণু শক্তিতে একক আধিপত্যের অবসান ঘটায় এবং বিশ্বজুড়ে শুরু হয় এক স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এরপর থেকে বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে হালকাভাবে নেওয়ার সাহস আর কেউ দেখায়নি। এদিকে 1949 সালে রাশিয়ার প্রথম পারমাণবিক পরীক্ষার পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে শুরু হয় এক অদৃশ্য প্রতিযোগিতা। পারমাণবিক বোমার পর লড়াই শুরু হয় হাইড্রোজেন বোমা নিয়ে। 1952 সালে আমেরিকা তাদের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করলে রাশিয়াও দ্রুত সেই পথ ধরে। 1955 সালে তারাও নিজেদের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। কিন্তু রাশিয়ার সবচেয়ে বড় শক্তি প্রদর্শন ছিল 1961 সালে জার বোমা। এই বোমার ক্ষমতা ছিল 50 মেগাটন, যা অবিশ্বাস্য। এটি এতটাই বিশাল ছিল যে একে বহনকারী বিমানে বিশেষভাবে জায়গা তৈরি করতে হয়েছিল। 1961 সালের 30 অক্টোবর যখন জার বোমা আর্কটিক সাগরের নোভা জেমলিয়া দ্বীপে ফেলা হয়, তখন যে বিস্ফোরণ ঘটেছিল তা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বিস্ফোরণ। বিস্ফোরণের পর একটা ধোঁয়া বা মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল। তার উচ্চতা ছিল 64 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের চেয়েও 7 গুণ বেশি উঁচু। 100 কিলোমিটার দূরের মানুষের গায়ের চামড়া পুড়ে যাওয়ার মতো তীব্র তাপ উৎপন্ন হয়েছিল সে মুহূর্তে। এমনকি ফিনল্যান্ড আর নরওয়ের জানালার কাছেও এই বিস্ফোরণের কম্পনে ভেঙে পড়েছিল। রাশিয়ার এই দানবীয় শক্তির দাপট দেখেই আমেরিকা শেষ পর্যন্ত তাদের সাথে অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা শুরু করতে বাধ্য হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার পরমাণু অস্ত্রাগারের ভবিষ্যৎ নিয়ে পুরো বিশ্ব চিন্তিত ছিল। কিন্তু ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর এই খাতের আমূল পরিবর্তন ঘটান। তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রুশ পরমাণু শক্তিকে 20 শতাব্দী থেকে 21 শতাব্দীর আধুনিক প্রযুক্তিতে নিয়ে আসেন। বর্তমান রাশিয়ার মূল কৌশল হল শত্রুর চেয়ে সবসময় এক পা এগিয়ে থাকা।
রাশিয়া এখন বিশ্বের অন্যতম শক্তিশালী নিউক্লিয়ার ট্রায়াডের অধিকারী। এর অর্থ হল ভূমি, আকাশ এবং সমুদ্র, এই 3 মাধ্যম থেকে তারা পরমাণু হামলা চালাতে সক্ষম। বিশেষ করে রাশিয়ার সাইলেন্ট সাবমেরিনগুলো সমুদ্রের তলদেশ থেকে যে কোনো মুহূর্তে মারণাস্ত্র ছুটতে পারে। তবে পুতিনের ঝুড়িতে এমন কিছু অস্ত্র আছে যা পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল সারমাট, যাকে পশ্চিমা বিশ্ব ডাকে শয়তান 2 নামে। এই দানবীয় মিসাইলটি উত্তর মেরু হোক বা দক্ষিণ মেরু, যে কোনো দিক দিয়ে ঘুরে গিয়ে আমেরিকায় আঘাত আনতে পারে। বর্তমান পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর একে মাঝপথে আটকাতে পারবে না। এর সাথে যুক্ত হয়েছে অ্যাভানগার্ডের মতো হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে প্রায় 27 গুণ দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। এত দ্রুতগতির কোনো বস্তুকে ট্র্যাক করা রাডারের পক্ষেও প্রায় অসম্ভব। শুধু বড় ধ্বংসযোগ্যই নয়, রাশিয়া এখন ছোট আকারের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন তৈরিতেও জোর দিচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কোনো সামরিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। সব মিলিয়ে বর্তমান রাশিয়ার পরমাণু শক্তি একটি অপরাজেয় প্রযুক্তিগত ব্যবস্থা। রাশিয়া পরমাণু শক্তিধর হওয়ার পেছনে রয়েছে হাজারো বিজ্ঞানীদের মেধা, গোয়েন্দাদের রহস্যময় জীবন আর ক্রেমলিনের রাজনৈতিক জেদ। এখন প্রায় 5,500 পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়া এক অপরাজেয় দুর্গের নাম। এই বিপুল মারণাস্ত্রই রাশিয়াকে এখনও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে টিকিয়ে রেখেছে। অনেকে মনে করেন এই পারমাণবিক অস্ত্র মানবজাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। মূলত এই ভয়াবহ অস্ত্রের কারণেই গত 80 বছরে পৃথিবী বড় কোনো বিশ্বযুদ্ধ দেখেনি। কারণ এই দুই পক্ষই জানে এই যুদ্ধে কোনো বিজয়ী থাকবে না, থাকবে শুধু ধ্বংসাবশেষ। রাশিয়ার ইতিহাস মনে করিয়ে দেয়, পরমাণু শক্তিতে পিছিয়ে পড়া মানেই বিশ্ব রাজনীতিতে পিছিয়ে পড়া। এই নির্মম সত্যটি জোসেফ স্তালিন থেকে শুরু করে বর্তমান ভ্লাদিমির পুতিন পর্যন্ত প্রতিটি রুশ নেতাই অনুধাবন করেছিলেন। আর সেই জেদ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধুলোয় মিশে যাওয়া এক দেশ এখন পৃথিবীর 1 নম্বর পরমাণু শক্তি।